ভেল অফ টেলসে আজ হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সিরিজের একটি কাহিনী, শনি মঙ্গলের রহস্য। আজ প্রথম পর্ব। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহপরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প, শনি মঙ্গলের রহস্য। আজ প্রথম পর্ব। জয়ন্ত, জয়ন্ত, ওহে ভায়া, এ বলি ঘুম কি ভাঙলো নাকি? জয়ন্ত, এই যে মধু, তো তোমার মনিব কি করছেন বাপু? মানিক বাবুর সঙ্গে চা খাচ্ছে। বলো কি, এরই মধ্যে চায়ের আসর বসে গেছে? ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবু বিপুল উৎসাহে সম্মুখ থেকে মধুকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করলেন, কারণ তিনি জানতেন যে এ বাড়ির প্রভাতী চায়ের আসর হচ্ছে দস্তুর মতো সমারোহের ব্যাপার। চায়ের নামেই চনমন করে উঠেছে তার উদরস্থ ক্ষুধা। আসরে প্রবেশ করেই সুন্দরবাবু তার সেই বিখ্যাত হুম শব্দটি সজোরে উচ্চারণ করলেন। জয়ন্ত বলল, আরে আরে সুন্দরবাবু যে, আসুন আসুন। তোমাদের চা পর্ব শেষ হয়ে গেছে দেখছি। সুন্দরবাবুর কণ্ঠে নিরাশার সুর। জয়ন্ত বলল, রবীন্দ্রনাথের ভাষায় এসব বদলে আমি বলতে পারি, ও শেষ করা কি ভালো, তেল ফুরাবার আগেই আমি নিভিয়ে দিই আলো। এই আমিও সব কাব্যি টাব্বি বুঝি না, তো এই মানেটা কি হলো? ওর মানেটা হলো এই যে তেল যখন ফুরোয়নি, আলো আবার জ্বলতে পারে, অর্থাৎ চা আবার আসতেই পারে। চা আবার আসতে পারে? আরে সাধু সাধু। মানিক বলল, কিন্তু সুন্দরবাবু, আজকে তরল চায়ের সঙ্গে নিরেট আর কিছু প্রার্থনা করবেন না? কেন, দু চারখানা অমলেট পাবো না? পেতে পারেন, কিন্তু খারাপ ডিমের অমলেট খেতে হবে। খারাপ ডিম মানে পচা? ধরুন তাই, আমাদের ডিমগুলো একেবারে খারাপ হয়ে গেছে। কিন্তু তোমাদের প্লেটে তো দেখছি এখনো দু এক টুকরো অমলেট বিরাজ করছে। আমরা খারাপ ডিমের অমলেট খেয়েছি। তাও কি সম্ভব নাকি? কেন সম্ভব নয়? বাজারের বাজে চায়ের দোকানের মালিকরা ডিম খারাপ হয়ে গেলে ফেলে দেয় নাকি? খদ্দেরদের সেই সব ডিমের অমলেট খাইয়ে তারা পয়সা আদায় করে। খারাপ ডিমের অমলেট গরম গরম খেলে কিছু টের পাওয়া যায় নাকি না? কিন্তু অসুখ হতে পারে তো। তা পারে, হয়তো কলেরা হওয়ার সম্ভাবনাও থাকে। বাপরে, এইসব জেনে শুনেও তোমরা ওই খারাপ ডিমের অমলেট খেয়েছো? খেয়েছি। সুন্দরবাবু, লোভ ভারী বাজে জিনিস। অমন লোভের মুখে আমি মারি ঝাঁটা। আমি 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 খাবো না, আজ আমি অমলেট খাবো না, খেতে চাই না। জয়ন্ত হেসে চেঁচিয়ে ডেকে বলল, আরে মধু, সুন্দরবাবুর জন্য। আমারে ডাকছেন কেন বাবু? জয়ন্তর কথা শেষ হওয়ার আগেই ট্রে হাতে করে মধু হাসতে হাসতে ঘরের ভেতর প্রবেশ করে বলল, সুন্দর বাবুরে দেখেই আমি খাবার তৈরি করে ফেলেছি। কি খাবার তৈরি করেছো? ওরে বাবা, অমলেট? আগে হ্যাঁ, আপনি অমলেট খেতে ভালোবাসেন বলে। এই না 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 না, আমি আমি পচা ডিমের অমলেট আমি খেতে মোটেই ভালোবাসি না। ওগুলো বরং এই জয়ন্ত আর মানিককে দিয়ে দাও দাও। সুন্দরবাবু, অমলেট না খেলে আপনিই ঠকে যাবেন। ঠকবো। পচা ডিমের অমলেট খেয়ে শেষে পটল তুলি আর কি। আমি এত তাড়াতাড়ি পটল তুলতে চাই না। কি করে জানলেন পচা ডিম? তুমিই তো বললে বাপু। আমি আপনার সঙ্গে একটু মশকরা করছিলাম। মশকরা? আমার সঙ্গে মশকরা করছিলে? আশকারা পেয়ে পেয়ে দিনে দিনে তুমি বড্ড বেড়ে উঠেছো দেখছি। একদিন তোমার সঙ্গে একেবারে মল্লযুদ্ধ করতে হবে দেখছি। বেশ তো, আজকেই এক হাত হয়ে যাক না। যাও 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 যাও, ডেপো ছোকরা।
আমি ওসব ছুঁচো মেরে হাত গন্ধ করি না। যাও। ঠিক কথা বলেছেন, এতক্ষণ পরে একটা বুদ্ধিমানের মতো কথা বলেছেন। আপাতত ছুঁচো মেরে হাতে গন্ধ না করাই ভালো, কারণ ওই হাতেই তো আপনাকে এখনই অমলেট ভক্ষণ করতে হবে। মানিক, তোমার মুখ দেখলে আমার রাগ হয়। এই জয়ন্ত, তোমার এই বন্ধুটির জন্য কিন্তু আমার এই বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছি। আহা মানিক, সুন্দরবাবুর পেছনে তুমি এমন করে লেগে থাকো কেন বলো দেখি? ওকে ভারী ভালোবাসি কি না? এই যাও যাও, তোমার ভালোবাসা পেতে আমি এখানে আসিনি। আমি এসেছি জয়ন্তর সঙ্গে পরামর্শ করতে। কি পরামর্শ সুন্দরবাবু? আরে বলছি বলছি ভায়া, আগে রাগটা খানিক সামলে নি। মানিকের জন্য দেখছি আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। চা পর্ব সমাপ্ত হলো। একখানা গদি মোড়া আরাম আসনে বেশ করে জাঁকিয়ে বসে পরিতৃপ্ত উদরের সমস্ত আনন্দ একটিমাত্র হুম শব্দ দ্বারা ব্যক্ত করে সুন্দরবাবু বললেন, বড়ই গোলক ধাঁধায় পড়ে গেছি। একেবারে নতুন রকমের মামলা। মামলার সূত্র ডুব মেরেছে সমুদ্রের অগাধ জলের তলায়। ডুবুরি হয়ে সেই সূত্র উদ্ধার করার ভার পড়েছে এই হতভাগ্যের ওপর। কিরকম? খুনের মামলা, তাও একটা নয়, দুটো নয়, তিনটে খুন। ঘটনাস্থল হলো রতনপুর, 24 পরগনার একটি বড় গ্রাম। আপনি কলকাতা পুলিশে কাজ করেন, এই মামলার ভার আপনার উপর পড়ছে কেন? ও অঞ্চলের পুলিশ এখানকার সাহায্য প্রার্থনা করেছে। জয়ন্ত একটু উৎসাহিত হয়ে বলল, তাহলে বোধ হচ্ছে মামলাটার ভিতরে কিঞ্চিত বস্তু আছে। বস্তু না ছাই, আমি তো দেখছি খালি ধোঁয়া আর ধোঁয়া। শোনো তবে, মহেন্দ্রনাথ ঘটক হচ্ছেন রতনপুর গ্রামের একজন বড় গৃহস্থ। এখন তার বয়স এই ধরো 50-এর কাছাকাছি হবে। প্রথম জীবনে কোনো রাজ এস্টেটে ম্যানেজারের পদে বসে তিনি বেশ কিছু টাকা রোজগার করেছেন। এখন চাকরি ছেড়ে দিয়ে নিজের গ্রামে এসে বসেছেন। যে টাকা জমিয়েছেন তারই সুদের মহিমায় ইহকালের জন্য তার আর কোনো ভাবনা টাবনা নেই। এমনকি নিজের মোটর ছাড়া রাজপথে তিনি এক পাও অগ্রসর হন না। বাড়িতে প্রায়ই উৎসবাদির সমারোহ হয়। কেবল গ্রামের মাতব্বররা নন, কলকাতা থেকে অনেক হোমরা চোমরা ব্যক্তি বন্ধু সকলেই সেই উৎসবে যোগ দিতে আসেন। তো কিছুদিন আগে এইরকম একটা আমন্ত্রণ পেয়ে কলকাতা থেকে এসেছিলেন মহেন্দ্রবাবুর এক মামাতো ভাই। তার নাম সুরেন্দ্রনাথ। তিনিও খুব ধনী মানুষ। সেদিনটা ছিল শনিবার। সন্ধ্যের সময় বৈঠকখানায় বসে মহেন্দ্রবাবু, সুরেন্দ্রবাবু আর রতনপুর থানার দারোগা কৈলাসবাবু আরো কয়েকজন লোকের সঙ্গে করছিলেন গল্প গুজব। তো কি কথা প্রসঙ্গে মহেন্দ্রবাবু জানান যে ওদের গ্রামের খুব কাছেই একটা ডাকাতে কালীর মন্দির আছে। মন্দিরটা অনেক কালের পুরনো। আগে সেখানে প্রতি শনি আর মঙ্গলবারের রাত্রিরে নরবলি দেওয়া হতো। এখন দেবীর ডাকাত ভক্তরা আর নেই, প্রতি শনি আর মঙ্গলবারে নরবলিও তাই আর দেওয়া হয় না। এমনকি মায়ের নিত্য পুজোও বন্ধ হয়ে গেছে বেশ অনেক দিন। মন্দিরের অবস্থা অত্যন্ত খারাপ, যে কোনো দিন দেবীর মাথার ওপর হুড়মুড় করে মন্দিরের ছাদ ভেঙে পড়তে পারে। কিন্তু ওই ভগ্ন মন্দিরের জীর্ণ দেবতার নাম শুনলে এই অঞ্চলের লোক আজও আতঙ্কে শিউরে ওঠে। তাদের দৃঢ় বিশ্বাস আজও মানুষের রক্ত খাবার লোভে প্রতি শনি আর মঙ্গলবারের রাত্রে ওই ডাকাতে কালীর পাষাণ মূর্তি জীবন্ত হয়ে ওঠেন। তাই ওই দুদিনের রাত্রে এই অঞ্চলের কোনো লোকই ওই মন্দিরের কাছ দিয়েও হাঁটে না। শোনা গেছে বহুকাল আগে কোনো দুঃসাহসী লোক নাকি শনি মঙ্গলবার রাতে গুজবের সত্যতা পরীক্ষা করার জন্য মন্দিরের কাছে গিয়েছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি। পরদিন প্রভাতে মন্দির চত্বরে পাওয়া গিয়েছিল তাদের মৃতদেহ। মহেন্দ্রবাবুর কথা শুনে কলকাতা থেকে আগত সুরেনবাবু আর এখানকার থানার দারোগা বাবু সব একসঙ্গে হো হো করে অট্টহাস্য করে উঠলেন। সুরেনবাবু বললেন, আমি হচ্ছি 1 নম্বরের নাস্তিক।
চোখে দেখা যায় না বলে ভগবানকেই মানি না, আর আমাকেই তুমি কিনা এই পাড়া গেয়ে গুজবে বিশ্বাস করতে বলো? হ্যাঁ, দারোগা বাবু বললেন, আমি হচ্ছি পুলিশ। মানব দানব যক্ষ রক্ষ ভূত পেতনি তন্ত্র মন্ত্র এসব কিচ্ছু মানি না আমি। কালী বলে যে কোনো দেবী সত্যি সত্যি আছেন তার কি প্রমাণ? কিন্তু আমি এটা জানি এবং মানি যে জড় পাথরের ভিতরে কোনোদিনই জীবন সঞ্চার হয় না। মহেন্দ্রবাবু বললেন, আমি কারোকেই কিছু বিশ্বাস করতে বা মানতে বলছি না, কিন্তু আজই তো শনিবারের রাত। এখন গুজবের সত্যতা পরীক্ষা করবার মতো বুকের পাটা আমার নেই, কিন্তু তোমাদের সাহস থাকে তো তোমরা দুজনে অনায়াসেই একসঙ্গে এই মন্দিরটা একবার দেখে আসতে পারো। কিন্তু মনে রেখো, এই বিষয়ে আমার কোনো দায়িত্বই নেই। দারোগা বাবু একটু দমে গিয়ে বললেন, আজ থাক, সারাদিন খাটাখাটির পর এই রাত্রে আর ছুটোছুটি করবার কোনো উৎসাহ আমার নেই, বুঝলেন? গুজব সত্য কি না সে 2-3 দিন বাদেও পরীক্ষা করে দেখা যাবে, কি বলেন? সুরেন বাবু তখনই উঠে দাঁড়িয়ে বললেন, কাল আমায় কলকাতায় ফিরতেই হবে, অতএব আজকেই আমি মন্দিরটা একবার দেখে আসতে চাই। মহেন্দ্রবাবু বললেন, কিন্তু সুরেন, তোমাকে যে একলাই যেতে হবে, কারণ আমার এখানকার চাকর বাকররা পর্যন্ত তাদের মনিবেরও হুকুমে ওই মন্দিরের ত্রিসীমানায় যেতে রাজি হবে না। সুরেন বাবু বললেন, আমি কাপুরুষ নই, একলা যাবার সাহস আমার আছে, কিন্তু আমায় একটা বন্দুক দিতে পারো? মহেন্দ্রবাবু সবিস্ময়ে বলে উঠলেন, বন্দুক? বন্দুক কি করবে? হো হো স্বরে হেসে উঠে সুরেন বাবু বললেন, পাথরের মূর্তি যদি জ্যান্ত হয় তাহলে গুলি করে তাকে হত্যা করব। কি বলেন দারোগা বাবু? পাথরের মূর্তিকে হত্যা করতে চাইলে আপনাদের পুলিশের আইন বাধা দেবে না তো? দারোগা বাবু হেসে বললেন, যা বলেছেন, আইনের কেতাবে জীবন্ত শিলামূর্তির কথা কোথাও লেখা নেই। মহেন্দ্রবাবুর কাছ থেকে একটা দোনলা বন্দুক নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে সুরেন বাবু বললেন, আপনারা সকলে এখানেই অপেক্ষা করুন, আমি ঘন্টাখানেকের মধ্যেই আবার সশরীরে এখানে এসে হাজির হয়ে ডিনার খাবো। আসি। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, সুরেন বাবুর আর দেখা নেই। সকলেই ভীত বিস্মিত আর চিন্তিত হয়ে সেইখানে বসে রইলেন। আতঙ্ক জিনিসটা এমন সংক্রামক যে সদল বলে সকলে মিলে যে সেই রাত্রে মন্দিরের কাছে গিয়ে দেখবেন তা পর্যন্ত সম্ভব হলো না। পূব দিকে ভোরের আলো ফুটল, তখনও সুরেন বাবু অনুপস্থিত। তারপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকলের মনে আবার সাহসের সঞ্চার হলো। মহেন্দ্রবাবু দলবল নিয়ে বেরিয়ে পড়লেন। মন্দিরে যাবার জন্য একটি মাত্র সুপথ বা প্রধান রাস্তা আছে। পিছন দিক দিয়েও নাকি মন্দিরের ভেতর আসা যায়, কিন্তু ওদিকে পথের মতো কোনো পথের অস্তিত্ব নেই। অনেক কাঁটা ঝোপ জঙ্গল আর বাঁশঝাড় ভেঙে ওই দিক দিয়ে মন্দিরে আসতে হয়, তাই দিনের বেলাতেও ওদিকে কোনো পথিক দেখা যায় না। সুরেনবাবুর মৃতদেহ পাওয়া গেল মন্দিরে যাবার প্রধান পথের ওপরেই। তার দেহে কোনো অস্ত্রাঘাতের চিহ্ন নেই, শুধু তার কণ্ঠদেশের বাঁ দিকে একটা সুচাগ্র সূক্ষ্ম রক্তের দাগ, অর্থাৎ দেহের ওপর আলপিন বা সূচ বিধিয়ে দিলে সেই রকম দাগ হতে পারে। কিন্তু লাশের আশেপাশে অনেক খোঁজাখুঁজির পরেও সূচের মতো কোনো কিছু কিন্তু পাওয়া গেল না। পরে ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে সুরেনবাবু মারা পড়েছেন বিষের ফলেই। দারোগা কৈলাসবাবুর ওপরেই মামলার ভার পড়ল, কিন্তু মামলা হাতে নিয়ে তিনি কিছুই আন্দাজ করতে পারলেন না। কৈলাসবাবু ভীতু লোক ছিলেন না। তার দৃঢ় বিশ্বাস হলো যে শনি মঙ্গলের কোনো অলৌকিক কারণে ওই মন্দির যে মানুষের পক্ষে মারাত্মক হয়ে ওঠে, এই অদ্ভুত গুজবের মূলে কিছুমাত্র সত্যতা নেই। আর এই বিশ্বাস নিয়েই তিনি পরের মঙ্গলবারের রাতে একলা লুকিয়ে মন্দিরের দিকে যাত্রা করলেন। সেই যাত্রাই হলো তার শেষ যাত্রা। বুধবার সকালে তারও মৃতদেহ পাওয়া গেল মন্দিরের ওই প্রধান পথের ওপরেই।
তারও বাম হাতের উপরে একটা সূচ বেঁধার মতো রক্তাক্ত দাগ, আর তার দেহেও পাওয়া গেল বিষ। কেবল তাই নয়, ঠিক যে জায়গাটিতে সুরেনবাবুর লাশ পাওয়া যায়, কৈলাসবাবুর মৃতদেহ পড়েছিল একেবারে সেই জায়গাতেই। তারপরের কথা আরো সংক্ষেপে সেরে নি। দ্বিতীয় ঘটনার পরের শনিবারেই আর একজন পুলিশ কর্মচারীও রাত্রে গোপনে মন্দিরের কাছে তদন্ত করতে গিয়ে ঠিক একইভাবে মারা পড়েছেন। এবার সূচ বেঁধার চিহ্ন ছিল তার বাম পায়ের ওপরে। তারও মৃত্যুর কারণ বিষ, এবং তার দেহ পাওয়া গেল ঠিক সেই একই জায়গায়। এইবার মামলার ভার পড়েছে তোমাদের এই অভাগা সুন্দরবাবুর কাঁধের ওপর। কিন্তু ভায়া, আমার অতিশয় সন্দেহ হচ্ছে যে এই ভার আমি সহ্য করতে পারবো না। এটা কিরকম মামলা? নরহত্যাকারিণী ডাকাতে কালীকে অপরাধিনী রূপে সামনে রেখে যদি আমি মামলা তদন্তে নিযুক্ত হই, তাহলে আমার নাম শুনলেই সারা দেশ একেবারে অট্টহাস্য করে উঠবে। তারপর কেবল শনি আর মঙ্গলবারেই ওই মন্দিরের কাছে যাওয়াটা কেন বিপজ্জনক? শুনেছি তৃতীয় ঘটনার রাত্রে যে পুলিশ কর্মচারীটি মন্দিরের পথে নিহত হয়, সে নাকি শনি মঙ্গলবার ছাড়া অন্যান্য দিনেও গোপনে ওই মন্দিরের কাছে তদন্ত করতে যেত, কিন্তু অন্যান্য দিনে কোনো দুর্ঘটনাই হয়নি। সে সন্দেহজনক কিছুই দেখেনি এবং ফিরেও এসেছিল নিরাপদে। এরই বা কি রহস্য? তোমার কি মনে হয় না জয়ন্ত, যে এর মধ্যে যেন একটা ভুতুরে ভুতুরে গন্ধ রয়েছে? প্রত্যেক হত্যার পিছনেই একটা কোনো উদ্দেশ্য থাকে। এমনকি উদ্দেশ্য না পেলে আইন কোনো হত্যাকারীকে শাস্তি পর্যন্ত দিতে পারে না। উদ্দেশ্যহীন হত্যাকাণ্ড নিয়ে মস্তিষ্ক চালনা করা তাই নিতান্তই পণ্ডশ্রম। এই মামলাটাও যেন ওই একই শ্রেণীর বলে মনে হচ্ছে ভায়া। ধরো ধরো মহেন্দ্রবাবুর মামাতো ভাই সুরেনবাবুর কথা। তিনি তো স্থানীয় লোক নন। এখানকার কোনো লোকেরই তার উপর কোনো রকম আক্রোশ থাকবার কথা নয়। তিনি মাত্র দুদিনের জন্য এখানে বেড়াতে এসেছিলেন। তিনি যে প্রথম ঘটনার রাত্রে হঠাৎ ওই মন্দিরে যেতে চাইবেন, এ কথা তো বাইরের কেউ জানতো না। যারা জানতো তারা সকলেই সারা রাত বসেছিল মহেন্দ্রবাবুর বৈঠকখানার ভেতরে। তবু ঘটনাস্থলে গিয়ে কে তাকে হত্যা করলে? আর কেনই বা করলে? তাকে হত্যা করে কার কি লাভ? তারপর ধরো দুজন পুলিশ কর্মচারীর কথা। তাদেরই বা কেন হত্যা করা হলো? তারা তো সন্দেহজনক কোনো সূত্রেরই কোনো সন্ধান পায়নি। দ্বিতীয় পুলিশ কর্মচারী শনি মঙ্গল ছাড়া অন্য বারেও সেই ঘটনাস্থলে গিয়েছিলেন, এই কথাটা কিন্তু ভুললে চলবে না। এই মামলার ভেতরে যদি কোনো মানুষ খুনির হাত থাকতো, তাহলে সে অন্য বারের সুযোগ পেয়েও পুলিশের লোককে ছেড়ে কেন দিল? পুলিশের কেউ কেউ সন্দেহ করছে যে কোনো বিষধর জীবের দংশনে ওই তিনজন লোকের মৃত্যু হয়েছে। কিন্তু ভায়া, এই যুক্তি আমার মনে লাগে না। ওই বিষধর জীব কি বেছে বেছে শনি মঙ্গলবারেই ঠিক ওই নির্দিষ্ট জায়গায় এসে অপেক্ষা করে? এ কোনো কাজের কথা? আর ওই সূচ বেঁধার ব্যাপারটাই বা কি? কে সূচ বেঁধায়? লাশের কাছ থেকে কোনো সূচ পাওয়াই বা যায় না কেন? আর এত অস্ত্র থাকতে সূচের মতো একটা অস্ত্রই বা কেন ব্যবহার করা হয়? বড়ই জটিল ব্যাপার ভায়া, বড়ই জটিল ব্যাপার। এই মামলাটা হাতে পেয়ে আমার মনে হচ্ছে সেই মানুষ পিশাচ মামলাটার কথা মনে আছে। সন্দেহ হচ্ছে তার মতো এই মামলাটার সঙ্গেও নিশ্চয়ই কোনো ভৌতিক যোগাযোগ আছে। সেই ভয়াবহ অপরাধী নবাব আর তার অনুসারী জীবন্ত মৃতদেহগুলোর কথা তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি। আগে আমি ভূত প্রেত কিছুই বিশ্বাস করতুম না ভায়া, কিন্তু সেই মানুষ পিশাচদের পাল্লায় পড়ে আমি যে বিশ্বাস হারিয়ে ফেলেছি, তারপর থেকেই বুঝেছি পৃথিবীতে অপার্থিব অলৌকিক ঘটনা ঘটাও কিন্তু অসম্ভব নয়। কাহিনী শেষ করে সুন্দরবাবু জিজ্ঞাসু চোখে জয়ন্তর মুখের পানে তাকিয়ে রইলেন, কিন্তু জয়ন্ত কোনো কথা বলল না। গম্ভীর ও স্তব্ধ হয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ সময় এভাবে কাটার পর সে বলল, আপনি রতনপুর যাচ্ছেন? কাল। বেশ, কালই আমরা আপনার সঙ্গী হব।
রতনপুর গ্রামটা যে অত্যন্ত পুরনো সেটা দেখলেই বুঝতে বিলম্ব হয় না। গ্রাম না বলে তাকে অবৃহৎ শহর বলাই উচিত। তার পথে পথে ছোট এবং মাঝারি পাকা বাড়ির সংখ্যা তো কম নয় বটেই, অট্টালিকা আখ্যা পেতে পারে এমন কয়েকখানা বাড়িও বেশ চোখে পড়ে। কিন্তু একখানা ছাড়া বাকি সমস্ত অট্টালিকাই স্মরণ করিয়ে দেয় সেই মানধাতার আমলের কথা। যে অট্টালিকাটা ততটা পুরনো নয় সেটার অধিকারী হচ্ছেন মহেন্দ্রবাবু। সেই বাড়ির বৈঠকখানার মধ্যেই এই কাহিনীর সূত্রপাত। রতনপুরকে একটা ছোটখাটো শহর বলা চললেও তার অবস্থান কিন্তু বেশ একটু অসাধারণ। তার চারিধারেই বিরাজ করছে বড় বড় প্রান্তর, আর পশ্চিম দিকের প্রান্তরের মাঝখানে পাওয়া যায় একটা রীতিমতো গহন বন। সেই বনের ভেতরের খানিকটা জায়গা পরিষ্কার করে নিয়ে ডাকাতে কালীর মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছিল। গ্রাম থেকে মন্দিরে যেতে হলে পথের মাঝে পাওয়া যায় ছোট্ট একটা নদী। একটা কাঠের সাঁকোর সাহায্যে সকলে নদীর ওপর দিয়ে আনাগোনা করে। রতনপুরের কাছ থেকে রেল লাইন আছে বেশ খানিকটা দূরে, এবং সেই জন্যেই তাকে অনায়াসে বলা চলে একটা বিচ্ছিন্ন গ্রাম বা বিচ্ছিন্ন শহর। সুন্দরবাবুর সঙ্গে জয়ন্ত ও মানিক ট্রেন থেকে নেমে পড়ে দেখল তাদের বহন করার জন্য স্টেশনের বাইরে অপেক্ষা করছে একখানা গাড়ি। এই গাড়ির মালিক মহেন্দ্রবাবু নিজেই এগিয়ে এসে সুন্দরবাবুকে অভ্যর্থনা করলেন। নমস্কার ও প্রতি নমস্কারের পালা শেষ হওয়ার পর সুন্দরবাবু জিজ্ঞেস করলেন, মহেন্দ্রবাবু, আপনি কি করে জানলেন যে আজ আমরা এখানে আসব? মহেন্দ্রবাবু বললেন, গ্রামে যে কাণ্ডটা হয়ে গেল তারপর সব খবর না রাখলে যে চলে না। থানায় গিয়ে জানতে পারলাম আজ এখানে আপনার আগমনের কথা, তাই আমি আপনাকে গ্রামে পৌঁছে দেবার ভার গ্রহণ করেছি। সুন্দরবাবু খুশি হয়ে বললেন, আরে বাবা, বেশ করেছেন, বেশ করেছেন, খুব বন্ধুর মতো কাজ করেছেন। স্টেশন থেকে গ্রাম নাকি 5-6 মাইলের কম নয়। শুনেছি এখানে পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ছাড়া আর কোন রকম যান পাওয়া যায় না। ঘোড়ার গাড়িতে গেলেও কম সময় লাগতো না, তা আপনার এই মোটরে উঠে অনেকটা সময় বেঁচে যাবে। মহেন্দ্রবাবু লোকটি হচ্ছেন না লম্বা, না বেটে, না রোগা, না মোটা। তার গায়ের রং ধবধবে ফর্সা, সাজ পোশাকও রীতিমতো শৌখিন। চোখে সোনার চশমা, গোমদারি কামানো, হাতেও একগোছা সোনায় বাঁধানো বেশ মোটা পাকা বাঁশের লাঠি। যদিও তার শৌখিন সাজ পোশাকের সাথে ওই পাকা বাঁশের লাঠিটা একেবারেই মানাচ্ছিল না। জয়ন্ত লক্ষ্য করল মহেন্দ্রবাবুর চেহারার 3টে বিশেষত্ব প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে। তার অতি অমায়িক ভাব, একজোড়া সরল চোখ, আর শিশুর মতো মিষ্টি হাসি। জয়ন্ত আর মানিকের দিকে দৃষ্টিপাত করে মহেন্দ্রবাবু জিজ্ঞেস করলেন, ওই দুটি ভদ্রলোকও কি আপনার সঙ্গে এসেছেন? আগে হ্যাঁ, এরা আমার বন্ধু এবং দোস্তুর মতো নামজাদা লোক। নাম শুনলে অন্তত ওদের একজনকে আপনি বিলক্ষণ চিনতে পারবেন। আপনি শখের গোয়েন্দা জয়ন্ত আর তার স্যাঙাত মানিকের নাম শোনেননি? মহেন্দ্রবাবু 2 চোখ বিস্ফারিত করে বললেন, হ্যাঁ, বলেন কি স্যার, তাও আবার শুনিনি। আপনি কি বলতে চান ওনারাই হচ্ছেন জয়ন্তবাবু আর মানিকবাবু? হ্যাঁ মশাই, হ্যাঁ, ওরা ওই নামেই পরিচিত বটে। তাড়াতাড়ি জয়ন্তকে নমস্কার করে মহেন্দ্রবাবু বললেন, ও মশাই, এতক্ষণে চিনতে পেরেছি। কাগজে যে আপনার ছবি অনেকবার দেখেছি। আপনার নাম জানে না বাংলাতে এমন কে আছে বলুন? দেশ বিদেশেও যে আপনার নামে জয় পতাকা ওড়ে। আর মানিকবাবু, আপনার নামও। স্তব্ধ হন মহেন্দ্রবাবু। অত্যুক্তি করে আপনি যদি আমাকেও আকাশে তোলেন তাহলে জানবেন যে জয়ন্ত চন্দ্রের পাশে আমি হচ্ছি একটি ক্ষুদ্র মানিক তারকা মাত্র। জয়ন্ত এবার বলল, আসুন আমরা গাড়িতে উঠে বসি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। গাড়িতে যেতে যেতেই বাকি কথা হবে। সকলে গাড়িতে গিয়ে বসলেন। গাড়ির চালকের দিকে দৃষ্টিপাত করে জয়ন্ত বলল, মহেন্দ্রবাবু, আপনার ড্রাইভারটি দেখছি তো এই দেশের লোক নয়। মহেন্দ্রবাবু বললেন, এর মধ্যে আপনি সেটা লক্ষ্য করেছেন? আগে হ্যাঁ, আমার এই
ড্রাইভারটি স্বদেশ হচ্ছে বর্ণীয়, ও চমৎকার গাড়ি চালায় আর আমার খুব বিশ্বাসী। আমার জন্যও হাসি মুখে প্রাণ পর্যন্ত দিতে পারে। গাড়ি তখন বেগে ছুটতে আরম্ভ করেছে। কোথাও ধুধু মাঠ, কোথাও তারই মাঝে শ্যামল ও নিবিড় তরুকুঞ্জ, কোথাও নদী বা খালবিলের শীর্ণ ও সমুজ্জ্বল জলরেখা। এইসব দৃশ্য ক্ষণে ক্ষণে পেছনে ফেলে এগিয়ে চলল গাড়ি। জয়ন্ত বলল, মহেন্দ্রবাবু, যদি আমি দু একটি প্রশ্ন করি, আপনি উত্তর দিতে আপত্তি করবেন না তো? আপত্তি? আপত্তি কেন করব? আমার তো আপত্তি করার কোনো কারণই নেই। শুনলাম প্রথমে যিনি মারা গেছেন, অর্থাৎ সুরেনবাবু, তিনি সম্পর্কে আপনার নাকি ভাই হন। মহেন্দ্রবাবু বললেন, সুরেন আমার মেজো মামার ছেলে। জয়ন্ত বলল, তাই সুরেনবাবু কি করতেন? সুরেন কিছুই করতো না, কারণ তার টাকার অভাব ছিল না। তাহলে বলতে হবে সুরেনবাবু একজন ধনী লোক। হ্যাঁ, নিশ্চয়ই। সুরেনের মাসিক আয় ছিল 8,000 টাকা। তা সুরেনবাবুর বাড়িতে কে কে আছেন? কেউ নেই। সুরেন ছিল একেবারে একলা। তার আত্মীয় স্বজন কে আছেন? আত্মীয় বলুন আর স্বজনই বলুন, আমিই হচ্ছি সুরেনের একমাত্র লোক। আমি ছাড়া এই দুনিয়ায় সুরেনের আর কোনো আত্মীয়ই নেই। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, মহেন্দ্রবাবু, ওই কালী মন্দিরের ব্যাপারটা কি বলুন দেখি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমারও অবস্থা তাই জানবেন। শুনেছিলাম একটা প্রবাদ, বন্ধুদের কাছে সেই গল্পই করেছিলাম, কিন্তু সেই গল্প থেকেই যে এমন ভীষণ ট্র্যাজেডির সৃষ্টি হবে সেইটা আমি কল্পনাও করতে পারিনি। আপনি কি ওই ভুতুড়ে গল্পে বিশ্বাস করেন? আগে হয়তো ঠিক বিশ্বাস করতুম না, কিন্তু এখন বিশ্বাস না করে আর কি করি বলুন। পৃথিবীর খাতা থেকে এইভাবে 3-3টে মানুষের নাম কাটা গেল, এরপর কি আর অবিশ্বাস করা চলে সুন্দরবাবু? সুন্দরবাবু বললেন, কিন্তু আদালত তো আর ভূতের গল্প মানবে না। এখানকার লোকেরাও এই কাহিনীকে ভৌতিক কাহিনী মনে করে না মশাই। তারা বলে এই সমস্ত হচ্ছে দেবতার মাহাত্ম্য। গাড়ি রতনপুরের সীমানায় এসে পড়ল। দূর থেকে দেখা গেল মস্ত বড় একখানা লাল রঙের বাড়ি। প্রায় 4 বিঘা জমি দখল করে দাঁড়িয়ে আছে সেটা। তার চারধারে রেলিং ঘেরা ফল আর ফুলের বাগান। ফটকের সামনে বন্দুক হাতে পাহারা দিচ্ছে উর্দি পরা দারোয়ান। মহেন্দ্রবাবু বললেন, ওই হচ্ছে আমার বাড়ি। চলুন একটু চা খাবেন, চলুন। মহেন্দ্রবাবুর নির্দেশে গাড়ি ফটকের ভেতর ঢুকল। জয়ন্ত এদিক ওদিক চোখ বুলিয়ে নিয়ে বলল, বাগানের গাছগুলো দেখছি অনেক কালের পুরনো। আগে হ্যাঁ, প্রায় 150 বছর আগে আমার পূর্বপুরুষরা করেছিলেন এই বাগানের পত্তন। আর শুনেছি এখানকার কোনো কোনো গাছ প্রায় 2 শতাব্দীর হিসেব দাখিল করতে পারে। আমার এই বাড়িখানিও পৈতৃক। এত বড় বাড়ি তোলবার পয়সা আমার নেই। আমি কেবল ভাড় নিয়েছি মাঝে মাঝে মেরামত করবার, তাইতেই আমার 1000 টাকা খরচ হয়ে গিয়েছে। একটা বড় গাড়ি বারান্দার তলায় এসে গাড়ি থামল। মহেন্দ্রবাবুর সঙ্গে সকলেই নেমে বাড়ির ভেতর প্রবেশ করলেন। হল ঘরে ঢুকতে ঢুকতে মহেন্দ্রবাবু বললেন, আপনারা আমার এই বৈঠকখানায় দয়া করে অল্পক্ষণ বিশ্রাম করুন। আমি ইতিমধ্যে আপনাদের চায়ের ব্যবস্থাটা ঠিক করে আসি। বসুন। সুন্দরবাবু একটা সুদীর্ঘ আহ শব্দ উচ্চারণ করে একখানা সোফার ওপর বসে পড়ে বললেন, দেখবেন মহেন্দ্রবাবু, ওই ব্যবস্থায় যেন বেশি বাড়াবাড়িটা না থাকে। আরে না মশাই, না, আমরা হচ্ছে গেঁয়ো লোক, বাড়াবাড়ি করবার শক্তি আমাদের নেই। এই একটু চা আর একটু মিষ্টি, তাছাড়া আর কিছুই নয়। বলতে বলতেই মহেন্দ্রবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। জয়ন্তর দৃষ্টি ঘুরল ঘরের এদিক ওদিক। ঘরখানা আধুনিক কায়দায় বেশ ভালো করেই সাজানো। সোফা, কাউচ, টেবিল, চেয়ার, পাথরের মূর্তি, তৈলচিত্র, কিছুরই অভাব নেই। মিনিট 10 পর মহেন্দ্রবাবু আবার ফিরে এলেন। তার পেছনে 2 জন ভৃত্য। তাদের হাতে 2খানা বড় বড় ট্রেতে আহার্যের বিবিধ উপকরণ। সুন্দরবাবু বলে উঠলেন,
আরে বাপরে বাপরে বাপে, এই যে দেখছি রীতিমতো যজ্ঞের ব্যাপার। বিনা নোটিশে এক কথায় আপনি এত বড় আয়োজনটা করলেন কেমন করে? হ্যাঁ, মহেন্দ্রবাবু বিনীত কণ্ঠে বললেন, আসলে 2-4 জন অতিথি অভ্যাগত অধীনের বাড়িতে যখন তখন যাওয়া আসা করে থাকেন, তাই আমাকে কিঞ্চিত প্রস্তুত হয়েই থাকতে হয়। পল্লীগ্রাম কিনা, তাই শহরের মতো বাজারে লোক পাঠালেই তো আর খাবার নিয়ে আসা যায় না। তাই তো করেছেন কি? বলতে বলতেই সুন্দরবাবু একখানা মস্ত ডাল পুরি আক্রমণ করলেন বিপুল বিক্রমে। জয়ন্ত বলল, মহেন্দ্রবাবু, ঘরের ওই কোণে ওই যে একটা বর্ম দাঁড় করানো রয়েছে না, ওটি আপনি কোথা থেকে কিনেছেন? হ্যাঁ, ওটি আমি কিনিনি, এক সাহেবের কাছ থেকে উপহার পেয়েছি। ওটি হচ্ছে সেকেলে বিলিতি বর্ম। আগ্নেয়াস্ত্র হওয়ার আগে ইংরেজ যোদ্ধারা ওই রকম বর্মে আপাদমস্তক ঢেকে যুদ্ধযাত্রা করত। সুন্দরবাবু এক গ্রাসে একটা বড় রসগোল্লা কোঁত করে গিলে ফেলে বললেন, আরে বাস রে বাস রে বাস, অত বড় ভারী লোহার বর্ম, ওর ভেতর ঢুকলে যুদ্ধযাত্রা কি? আমি তো এক পাও এগোতে পারতাম না। মানিক বলল, ওর ভেতরে আপনি ঢুকবেন? অসম্ভব। কেন অসম্ভব? কেন? নরহস্তির জন্যে ও বর্ম তৈরি হয়নি। সুন্দরবাবু একবার কটমট করে মানিকের দিকে তাকালেন, কিন্তু মুখে কিছু বললেন না। জয়ন্ত বলল, ও বর্মের মধ্যে হয়তো আমার দেহের ঠাঁই হতে পারে, আর হয়তো বর্ম পরে চলাফেরা করতেও আমার বিশেষ অসুবিধা হবে না। কি বলো হে মানিক? মানিক বলল, হ্যাঁ জয়ন্ত, ও বর্ম তোমারই উপযোগী বটে। জয়ন্ত বলল, ওই চিত্তাকর্ষক বর্মটি ভালো করে নেড়ে চেড়ে পরীক্ষা করবার বড় আগ্রহ হচ্ছে, কিন্তু আজ আর সময় নেই। সে চেষ্টা না হয় আরেকদিন করা যাবে। কি বলেন মহেন্দ্রবাবু? তাতে আপনার আপত্তি নেই তো? আপত্তি নিশ্চয়ই নেই। জলযোগ সেরে সকলে আবার গাড়িতে গিয়ে উঠলেন। গাড়ি এবার ছুটল সোজা কালী মন্দিরের দিকে। সেখানে পৌঁছতে 8-10 মিনিটের বেশি সময় লাগলো না। মন্দিরটা সত্যি পুরনো। তার উপর দিকটা ফেটে চৌচির হয়ে গেছে, আর তার ফাটা জায়গাগুলোয় মাথা চাড়া দিয়ে উঠেছে অশ্বত্থ আর বট গাছ। একটা অশ্বত্থ গাছ রীতিমতো বড়। মন্দিরের উপরের দিকের অনেকটা অংশই তার শাখা প্রশাখার মধ্যে অদৃশ্য হয়ে গেছে। পুরনো মন্দিরটা অত বড় একটা গাছের ভার কি করে এখনো সহ্য করে আছে সেটা ভাবলেই বিস্ময় জাগে। যে পথটা মন্দিরের চাতালে গিয়ে পড়েছে তার দুই দিকেই একটানা জঙ্গল। মন্দিরের পেছনেও অরণ্য, সেখানকার ঝোপঝাড় আরো বেশি নিবিড়। মন্দিরের চাতালের উপরও আগাছার ভিড়। বিজনতায় আর মানুষের যত্নহীনতায় এখানে কোনোদিনই কোনো শৃঙ্খলা নেই বটে, কিন্তু বাইরে থেকে দেখলে এই নিরিবিলি জায়গাটাকে বেশ শান্তিপূর্ণ বলেই মনে হয়। দিকে দিকে ছায়াচিত্রের পাশে সোনার আভাস ছড়িয়ে দিয়েছে রোদ্দুর। গাঢ় সবুজের অন্তঃপুরে লুকিয়ে থেকে ডাকছে পায়রা, কোকিল, দোয়েল, শ্যামা। বাতাসে কোথা থেকে যেন ভেসে আসছে অজানা কোনো বন্য ফুলের গন্ধ। মানিক বলল, জায়গাটি আমার বেশ লাগছে। মহেন্দ্রবাবু বললেন, এখানকার বাসিন্দা হলে আপনি বোধহয় ও কথা বলতেও পারতেন। কেন? আরে দেখছেন না, এত কাছেই লোকালয়, তবু এখানে অরণ্য কত নিবিড় হয়ে উঠেছে। লোকালয়ের কাছে এত নির্জনতা আর নিস্তব্ধতা আপনারা আর কোথাও দেখেছেন কি? এ ভয়াবহ ঠাঁই মশাই। কোনো অতি বড় ভক্ত ভরসা করে দেবীকে এখানে পুজো দিতে আসে না। মানুষের সঙ্গ হারিয়ে এই জায়গাটা যেন অভিশপ্ত হয়ে আছে। দুদিকের জঙ্গলের দিকেই প্রখর দৃষ্টি রেখে সুন্দরবাবু অগ্রসর হচ্ছিলেন অত্যন্ত সাবধানে। মানিক হেসে বলল, সুন্দরবাবু, আজ তো শনিও নয় মঙ্গলও নয়, আপনার অতটা সাবধান না হলেও চলবে। সুন্দরবাবু বললেন, কি জানি বাবা, বলা তো যায় না। জয়ন্ত বলল, মহেন্দ্রবাবু, যারা মারা পড়েছে তাদের 3 জনের লাশ কোনখানে পাওয়া গিয়েছে? সামনের একদিকে অঙ্গুলি নির্দেশ করে মহেন্দ্রবাবু বললেন, ওই ঠিক ওইখানে।
জয়ন্ত গিয়ে সেখানে দাঁড়ালো। তারপর বাঁ দিকের জঙ্গলের দিকে তাকিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল। বন সেখানে বেশ ঘন, ঝোপের পর দাঁড়িয়ে আছে ঝোপ, তাদের ঠেলে নজর চলে না। সুন্দরবাবু জিজ্ঞেস করলেন, জঙ্গলটার দিকে তুমি অমন করে তাকিয়ে আছো কেন জয়ন্ত? জয়ন্ত কোনো জবাব না দিয়ে জঙ্গলের দিকে অগ্রসর হলো। সুন্দরবাবু বললেন, তোমার সঙ্গে আমরাও যাব নাকি? না। বলে জয়ন্ত ঝোপ ঠেলে বনের ভেতর প্রবেশ করল। 5, 7, 10 মিনিট কেটে গেল সেখানেই। জয়ন্তর দেখা নেই। সুন্দরবাবু বললেন, এই জয়ন্তর এরকম সব খামখেয়ালি স্বভাব আমার কাছে না কেমন কেমন লাগে। এত জায়গা থাকতে ও ওইখানে ঢুকে কি করছে? কি আছে ওখানে? মহেন্দ্রবাবু বললেন, ওখানে আছে কেবল বড় বড় বুড়ো গাছ, দলে দলে কাঁটা ঝোপ, আর দিনেও সন্ধ্যার মতো অন্ধকার। বলাই বাহুল্য ওখানে কেউটের মতো সাপও আছে অনেক। এমন সময় দেখা গেল জয়ন্ত আবার জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসছে। সে এগিয়ে এসে মহেন্দ্রবাবুকে প্রশ্ন করল, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই। এখানে শেষ দুর্ঘটনা হয় গত মঙ্গলবারে, তাই তো? দুর্ঘটনাটি কত রাত্রে ঘটেছিল সে কথা বোধহয় আপনি বলতে পারবেন না। আগে না, তবে লাশ পরীক্ষা করে ডাক্তাররা মত দিয়েছিল যে লোকটি মারা পড়েছে রাত 12টার খানিকটা পরে। সেদিন এখানে কি বৃষ্টি পড়ছিল? মহেন্দ্রবাবু খানিক বিস্মিত হয়ে বললেন, এই কথা আপনি জানলেন কেমন করে? বনের ভিতরে এখনো অনেক জায়গায় ভিজে কাদা হয়ে রয়েছে। ওখানে তো রোদ ঢুকতে পারে না, কাজেই জলকাতাও সহজে শুকোয় না। হ্যাঁ জয়ন্তবাবু, সেদিন না রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত খুব জোরে ঝড় হয়ে গিয়েছিল। পুলিশের লোকেরা এখানে তদন্তে এসে ওই বনের ভিতরেই গিয়েছিল বোধহয়। হ্যাঁ, তা গিয়েছিল বই কি, কিন্তু তারা কিছুই আবিষ্কার করতে পারেনি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, পুলিশের সঙ্গে সঙ্গে খালি পায়ে কি কোনো লোক ওই দিন বনের ভিতর ঢুকেছিল? মহেন্দ্রবাবুর মুখে আবার ফুটে উঠল বিস্ময়ের ভাব। খানিকক্ষণ ভেবে তিনি বললেন, তদন্তের সময় আমিও পুলিশের সঙ্গে ছিলাম, কিন্তু আমাদের কারোরই তো পা খালি ছিল না। জুতো না পরে ওই জঙ্গলে প্রবেশ করাটাও তো নিরাপদ নয়। আর স্থানীয়রা এই জায়গাটাকে অভিশপ্ত বলে মনে করে। একেই গ্রাম্য লোকেদের মধ্যে কুসংস্কারের অন্ত নেই, তার উপরে গত মঙ্গলবারের আগেই এখানে উপরে উপরে দুটো সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। এরপর গ্রামের লোকেরাও ওই জঙ্গলে প্রবেশ করবে না মশাই। জয়ন্ত তার রূপোর নস্যদানি বার করে সেখান থেকে নস্যি নিতে লাগলো। মানিক বুঝল এটা সুলক্ষণ, কারণ জয়ন্ত খুব খুশি হলেই নস্যি নেয়। কিন্তু হঠাৎ তার এত খুশি হবার কারণ কি? জয়ন্ত এবার বলল, জঙ্গলের ভেতরে আমি কি দেখেছি জানেন? কেবল পায়ের দাগ। গত মঙ্গলবার রাত্রে বৃষ্টি হওয়ার পরে খালি পায়ে কোনো এক লোক ওই জঙ্গলের এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছিল যেখান থেকে ঝোপঝাড়ের ফাঁক দিয়ে এই পথটাকে এইখানে বেশ স্পষ্ট দেখা যায়। আর কেবল একটা পায়ের দাগ নয়, ওই একই লোকের অনেকগুলো পায়ের দাগ। কোনো কোনো দাগের গভীরতা দেখে আন্দাজ করতে পেরেছি লোকটা এইখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিল। যেখানে দাঁড়িয়েছিল সেখানকার কাদা এখন অনেকটা শুকিয়ে এসেছে, তাই পায়ের দাগগুলো পরীক্ষা করতে আমার খুব একটা কষ্ট হয়নি। খালি পায়ের দাগ নয়, আরও একটা চিহ্ন আমি লক্ষ্য করেছি। কি? লোকটার হাতে ছিল একটা অদ্ভুত রকমের লাঠি। অদ্ভুত রকম? হ্যাঁ, কোনো একটা ফাঁপা দণ্ড বা নলের মতো জিনিসের একটা মুখ আপনি যদি ভিজে মাটির উপর রেখে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকেন, তাহলে কিরকম চিহ্ন পড়বে বলুন দেখি? ফাঁপা দণ্ড ভিজে মাটির উপর চেপে ধরলে খানিকটা মাটি গোলাকার হয়ে বড়ির মতো ওপর দিকে উঠে পড়বে। ঠিক বলেছেন, ওই রকমই একটা ফাঁপা লাঠির একাধিক দাগ আমি মাটির উপর লক্ষ্য করেছি। সুন্দরবাবু খানিক ভেবে বললেন, ফাঁপা লাঠি? ফাঁপা লাঠি সে আবার কি? এক তো জানি গুপ্তি, ওই ছোট তরোয়াল রাখার জন্য গুপ্তির ভেতরটা হয় ফাঁপা। জয়ন্ত বলল, না 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 না, এই গুপ্তির দাগ নয়। গুপ্তির ভেতরটা ফাঁপা হলেও তার দুদিকের মুখ থাকে বন্ধ। তবে তুমি কিসের দাগ দেখেছো?
সেইটাই তো এখনো ধরতে পারছি না। কিন্তু এই লোকটাকে, দিনের বেলাতেই যেখানে মানুষের চলাচল নেই, সেখানে দুর্যোগের রাত্রে, আবার বিশেষ করে দুর্যোগময় মঙ্গলবার রাত্রে, ঝড় বৃষ্টির পরেও কোনো দুঃসাহসিক লোক কি উদ্দেশ্য সাধনের জন্য নগ্ন পদে অদ্ভুত একগাছা লাঠি বা অন্য কিছু নিয়ে এই গভীর জঙ্গলের ভেতরে এসে অপেক্ষা করছিল? এই লোকটিকে যদি আমরা আবিষ্কার করতে পারি, তাহলে বোধহয় সব রহস্য পরিষ্কার হয়ে যেতে পারে। সুন্দরবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, সাবাস ভায়া সাবাস, কাছে না উঠতেই এক কাঁদি। ঘটনাস্থলে পদার্পণ করতে না করতেই তুমি যে একটা মস্ত বড় সূত্র আবিষ্কার করে ফেললে। মহেন্দ্রবাবু বললেন, এটা যে কিরকম সূত্র আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। গেল মঙ্গলবারের রাত্রে এমন দুর্যোগের পরেও কোনো মানুষ যে ওই ভয়ঙ্কর জঙ্গলে বেড়াতে আসতে পারে, এ কথা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। কেবল ডাকাতে কালি সর্বনাশা ক্ষুধাই তো নয়, সত্যি সত্যি ওই বনের ভিতর দিয়ে আনাগোনা করে শত শত বিষধর সাপ আর বন্য বরাহের দল। মাঝে মাঝে বাঘও এসে তার অস্তিত্ব জানিয়ে যেতে ভোলে না। ওই বনে অমন সময় যে মানুষ আসবে, সে দুঃসাহসী নয়, সে হচ্ছে বদ্ধ পাগল। এমন পাগল এই অঞ্চলে কেউ আছে বলে আমি তো জানি না। তারপর এই ফাঁপা লাঠি আবার কি জিনিস? তা দিয়ে কার কোন উদ্দেশ্য সিদ্ধ হতে পারে? জয়ন্ত বলল, যা দেখেছি তাই বলছি। সম্ভব অসম্ভবের কথা নিয়ে আমি এখন মাথা ঘামাচ্ছি না। আপনি যদি এখন জোর করে বলেন যে ওই পদচিহ্ন মানুষের পদচিহ্ন নয়, তাহলে আমিও জোর করে আপনার কথার প্রতিবাদ করতে পারবো না। সুন্দরবাবু ত্রস্ত কণ্ঠে বললেন, ও বাবা, এ আবার কিরকম কথা হলো? মানুষের পদচিহ্ন নয়? কিন্তু কিন্তু এতকাল পুলিশে চাকরি করেছি, কখনো তো শুনিনি ভূতের পদচিহ্নের কথা। মানিক বলল, ভৌতিক ইতিহাসে আমি এমন কথা পাঠ করিনি। তারপর ওই ফাঁপা লাঠি, ভূতেদের লাঠি ফাঁপা হয় নাকি? আপাতত ভূত আর মানুষ এই দুয়ের কথাই ভুলে যাও। চলো আমরা মন্দিরের ভেতরটা একবার দেখে আসি। সকলে মন্দিরের দিকে এগিয়ে চলল। আগাছা ভরা চাতাল পার হয়ে মন্দিরের সামনে এসে দাঁড়ালো সকলে। চাতালের উপরেই অপরিসর রোয়াক, কিন্তু রোয়াকে উঠবার সিঁড়ির ধাপগুলো ভেঙে গেছে। মন্দিরের ভেতর আধা আলো আধা অন্ধকার। সামনের দিকে তাকিয়েই খানিক স্পষ্ট এবং খানিক অস্পষ্ট রূপে যে মূর্তি দেখা গেল, তা অবর্ণনীয় বললেও চলে। জয়ন্তর মতো সাহসী মানুষের হৃৎপিণ্ডেও এক মুহূর্তের জন্য সেই মূর্তি দেখে ধরফর করে উঠল। বাংলার সর্বত্র কালী মূর্তি আছে অগন্তি, কিন্তু সে সবের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করী হচ্ছে বঙ্গাধিপতি মহারাজ প্রতাপাদিত্যের প্রতিষ্ঠিত যশোরেশ্বরীর মূর্তি। সেই মূর্তির মুখ দেখলে মনের মধ্যে ভক্তির আগেও জেগে ওঠে বিষম আতঙ্কের ভাব। কিন্তু তাকেও টেক্কা দিয়েছে রতনপুরের এই ডাকাতে কালী। এই মূর্তির বিভৎসতা কল্পনাতেও আনা সহজ নয়। কোষ্টি পাথরে গড়া ৮-৯ হাত উঁচু উলঙ্গ দেবীর মূর্তি। মাথার পেছন দিকে আগে বোধহয় সত্যিকারের কেশদাম ছিল, কিন্তু সেই কেশদামের এখন আর কিছুই অবশিষ্ট নেই। দেবী মুন্ডিত মস্তক, চোখ দুটো কি দিয়ে যে গড়া তা ঝাপসা আলোয় ঠিক বোঝা গেল না, কিন্তু সকলেরই মনে হলো মূর্তির দুই উগ্র চোখ যেন উৎকট রক্ত পিপাসায় জীবন্ত হয়ে ধক ধক করে জ্বলছে। সাপদ জন্তুর মতো নিষ্ঠুর করাল দন্ত এবং ততোধিক নির্দয় লকটকে রক্তাক্ত জিহ্বা। মূর্তির গলায় রয়েছে যে মুন্ডমালা, তা পাথরের তৈরি নয়, সত্যিকারের নরমুণ্ড দিয়েই হয়তো তা তৈরি করা হয়েছিল। প্রায় কুণ্ডলীকৃত মহাদেবের দেহের উপর মূর্তি যে ভয়ঙ্কর ভঙ্গিতে পদনিক্ষেপ করে দণ্ডায়মান, তা দেখলেও বক্ষের ভিতর জাগে বিষম এক আতঙ্কের ঝড়। সকলেই খানিকক্ষণ স্তম্ভিত ও নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। জড় পাষাণ প্রতিমা যে এমন বিভীষিকা সৃষ্টি করতে পারে, এটা ধারণারও অতীত। সর্বপ্রথম কথা বললেন মহেন্দ্রবাবু। বললেন, শুনেছি ডাকাতরা আগে প্রতি রাত্রে নরবলি দিয়ে দেবীর হাতে নিত্য নতুন নরমুণ্ড ঝুলিয়ে যেত। হয়তো আজ আমরা দেবীর হাতে যে মাংসহীন মুণ্ড দেখছি, সেটা হচ্ছে এই মন্দিরেরই শেষ নরবলির নিদর্শন। নিস্তব্ধ মন্দিরের ছাদের তলায় জেগে উঠল হঠাৎ কতগুলো শব্দ।
এই বাবারে, ও কিসের শব্দ? আমি আর 1 মিনিটও এখানে থাকতে রাজি নই। জয়ন্ত একবার হাসল, কিন্তু মুখে কিছু বলল না। মানিক বলল, সুন্দরবাবু প্রকৃতিস্থ হন। ছাদের দিকে তাকিয়ে দেখুন, এখানে বাসা বেঁধেছে বাঁদররা। মানুষের সাড়া পেয়ে তারা চঞ্চল হয়ে উঠেছে। বাবা, বাদুর ফাদুর আমি জানি না, আমি আর 1 মিনিটও এখানে থাকতে রাজি নই। এ কি দেবীর মূর্তি? আরে দানবীর মূর্তি তাহলে কিরকম হবে? যেখানে এমন মূর্তির প্রতিষ্ঠা করা হয়েছে, এত হতভাগ্য মানুষকে বলি দেওয়া হয়েছে, সেখানে যা কিছু অসম্ভব ঘটনা ঘটতে পারে। জয়ন্ত বনের ভেতর যেসব পায়ের দাগ দেখেছে, সেগুলো কখনোই মানুষের পায়ের দাগ নয়। ওই মন্দিরের ত্রিসীমানায় মানুষ আসতে পারে না। এসো, চলো আমরা বেরিয়ে পড়ি, চলো। এখানে আমাদের আর কিছু দেখবার নেই, চলো এখনকার মতো এই পর্যন্তই। আমারও এখানে থাকতে ভালো লাগছে না মশাই। জয়ন্তবাবু, আমি এখন বাইরের হাওয়ায় বেরিয়ে একটু হাঁপ ছাড়তে চাই। সেই ভালো। মহেন্দ্রবাবুর ইচ্ছা ছিল সুন্দরবাবুরা তাঁরই আতিথ্য গ্রহণ করুন। সুন্দরবাবু হয়তো তাতে খুশি হতেন, কারণ সকালের জলযোগের আয়োজনটা দেখেই তিনি বুঝেছিলেন যে ওখানে থাকলে দক্ষিণ হস্তের কর্তব্যটা খুব ভালো করেই পালিত হওয়ার সম্ভাবনা। কিন্তু ইচ্ছা সত্ত্বেও তিনি মহেন্দ্রবাবুর প্রস্তাবে রাজি হতে পারলেন না, কারণ থানার লোকেরা ইতিমধ্যেই তার জন্য বাসার ব্যবস্থা করে রেখেছিল। তাদের এই নতুন বাড়িখানার অবস্থান হচ্ছে গ্রামের একেবারে অপর প্রান্তে, বড় রাস্তার ওপর। বাড়িটা সরকারি, কোনো রাজকর্মচারী এই অঞ্চল পরিদর্শন করতে এলে ওখানেই ওঠেন। দোতলা বাড়ি, সব ঘরই সংসারের পক্ষে দরকারি আসবাবপত্র দিয়ে মোটামুটি সাজানো। বাড়ির উপরের ঘরে বসলে গ্রামের ভেতর এবং বাইরে অনেক দূর পর্যন্ত দৃষ্টি চলে যায়। এমনকি কালী মন্দিরের অরণ্য পর্যন্ত চোখের আড়ালে থাকে না। রতনপুরে তাদের একদিন কাটল। কালী মন্দির থেকে ফিরে এসে দ্বিতীয় দিনের সন্ধ্যা পর্যন্ত জয়ন্ত এখানকার মামলা নিয়ে কারোর সাথে কোনো আলোচনা করেনি। সে চুপচাপ বসে বা শুয়ে আছে বটে, কিন্তু মনে মনে সবসময় যে সে শনি মঙ্গলের রহস্য নিয়ে নাড়াচাড়া করছে, তা তার মুখ দেখে মানিক বেশ বুঝতে পারল। সে জানত জয়ন্ত যখন চিন্তা করে তখন সে কোনো কথা বলে না, তাই মামলা নিয়ে জয়ন্তর কাছে সে কোনো কথা তোলেনি। কিন্তু সুন্দরবাবু 1 মিনিটেও নিশ্চিন্ত হয়ে বসে নেই। তিনি বারবার থানায়, মহেন্দ্রবাবুর বাড়িতে এবং গ্রামের অন্যান্য লোকের বাড়িতেও ছুটোছুটি করছেন। নানা লোকের মুখ থেকে হত্যা রহস্য সম্পর্কিত নানান কথা সংগ্রহ করে নিজের ডায়েরির পাতার পর পাতা ভরিয়ে ফেলছেন এবং মাঝে মাঝে উত্তেজিতভাবে জয়ন্তর কাছে ছুটে এসে হাঁফাতে হাঁফাতে বলছেন, ভয়ঙ্কর জটিল মামলা। যতই তদন্ত করছি রহস্য যেন ততই বেড়ে উঠছে। যতই তদন্ত করছি ততই যেন অগাধ জলের আরো নিচে তলিয়ে যাচ্ছি। জয়ন্ত সেসব কথা শুনে শুধুই হাসছে, কিন্তু কোনো জবাব দিচ্ছে না। দ্বিতীয় দিনের সন্ধ্যায় মহেন্দ্রবাবুর বাড়িতে তাদের সকলের নিমন্ত্রণ ছিল। সন্ধ্যের সময় ইউনিফর্ম ছেড়ে সুন্দরবাবু নিমন্ত্রণ রক্ষার জন্য শৌখিন সাজ পোশাক পরার চেষ্টা করছেন। এমন সময় জয়ন্ত বলল, সুন্দরবাবু, সুন্দরবাবু। হ্যাঁ বলো ভায়া। আজ আমাদের নিমন্ত্রণে আর যাওয়া হবে না। সে কি কথা, কেন? বিশেষ দরকারে আজ আমাদের অন্যত্র যাত্রা করতে হবে। আমাদের এমন কি বিশেষ দরকার আছে যা আমি নিজেই জানি না? আজ শনিবার। হ্যাঁ, সে কথা আমিও ভুলিনি। আজ নাকি পাথরের কালি জ্যান্ত হয়ে ওঠেন। ও কথাও আমি জানি। আজ রাত্রে আমরা জীবন্ত দেবী দর্শনে যাত্রা করব সুন্দরবাবু। সুন্দরবাবু চমকে দাঁড়িয়ে বলে উঠলেন, মানে? আমি তো কোনো দুর্বোধ্য কথা বলছি না। মানেটা কি আপনি বুঝতে পারছেন না? সুন্দরবাবু খানিকক্ষণ নীরবে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন জয়ন্তর মুখের পানে। তারপর ধীরে ধীরে বললেন, তোমার মাথা খারাপ হয়ে গেছে জয়ন্ত, পুরো গেছে, তোমার মাথা খারাপ। জয়ন্ত বলল,
আমার মস্তিষ্ক যন্ত্র মোটেই বিকল হয়নি সুন্দরবাবু। অনেক ভেবে চিন্তে আমি বুঝতে পেরেছি শনি মঙ্গলের রহস্য ভেদ করতে হলে এই দুই নির্দিষ্ট দিনে যথাসময়ে কালী মন্দিরে গিয়ে হাজির থাকতে হবে। এই কথাটা তোমার আগেও আরো দুজন পুলিশ কর্মচারী বুঝতে পেরেছিলেন, কিন্তু বুঝেও তাদের কি লাভ হয়েছে জানো নিশ্চয়ই। জানি, তারা লাভ করেছেন মৃত্যুকে। জয়ন্ত, জয়ন্ত, তুমি কি আমাদেরও নির্বোধের মতো আত্মহত্যা করতে বলছো? জয়ন্ত ভালো করে সোজা হয়ে বসে বলল, সুন্দরবাবু, আমাদের অগ্রবর্তীরা যা যা ভুল করেছেন আমরা তা করব না। প্রথমত, তারা মন্দিরে পাহারা দিতে গিয়েছিলেন একা একা, আর আমরা তিনজনেই একসাথে যাব। একজোড়া চোখের চেয়ে তিনজোড়া চোখ একসঙ্গে অনেক ঢের বেশি কাজ করতে পারে। দ্বিতীয়ত, মন্দিরে যাওয়ার চলতি পথটাই তারা অবলম্বন করেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস বিপদ ওত পেতে থাকে ওই চলতি পথেরই কোনো একটা জায়গায়। তাই আমি স্থির করেছি মন্দিরের পেছনে যে অরণ্য আছে তারই ভেতর দিয়ে চুপি চুপি আমরা যথাস্থানে গিয়ে উপস্থিত হব। সুন্দরবাবু সভয়ে বললেন, বাবা, সেও তো আরেক অসম্ভব ব্যাপার। কেন? সে হচ্ছে নিবিড় অরণ্য, আর আজ হচ্ছে অমাবস্যার রাত। দুনিয়া আজ একেবারেই অন্ধ হয়ে থাকবে। আমরা সঙ্গে টর্চ নিয়ে যেতে ভুলবো না। আরে বনে আরো কত বিভীষিকা থাকে। বিভীষিকার ভয় করলে তো আর গোয়েন্দাগিরি করা চলে না সুন্দরবাবু। সুন্দরবাবু পড়লেন অতিশয় ফাঁপড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ধরি মাছ না ছুঁই পানি নীতির পক্ষপাতী হয়ে উঠেছিলেন। সহসা বিপদের মাঝখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ার আগ্রহ তার একেবারেই হয় না। আসল বিপদের কাছ থেকে নিরাপদ ব্যবধানে থেকে কেবল জোর তদন্তের দ্বারাই তিনি কার্যোদ্ধার করতে চান। কিন্তু জয়ন্ত চায় একেবারে বিপদের ওপর গিয়ে পড়ে অন্ধকার থেকে বিপদকে বাইরের আলোয় টেনে আনতে। এইখানেই সুন্দরবাবুর সমূহ আপত্তি, কিন্তু জয়ন্তর কাছে কোনোদিনই তার কোনো ওজোর আপত্তি টেকেনি, আজও টিকল না। অবশেষে দুর্বল কণ্ঠে তিনি তার শেষ যুক্তির কথা জানিয়ে দিলেন। বললেন, তুমি মহেন্দ্রবাবুর কথাটা একবারও ভেবে দেখছো না জয়ন্ত? ভদ্রলোক সারাদিন ধরে হয়তো আমাদের জন্য কত না আয়োজন করে রেখেছেন। তুমি কি সমস্তই পণ্ড করতে চাও? তাহলে কাল তার কাছে আমরা মুখ দেখাবো কি করে? কাল তার কাছে মুখ দেখাতে আমার একটুও লজ্জা করবে না। তার আয়োজনের চেয়ে আমাদের আজকের কর্তব্যটা হচ্ছে অনেক বেশি গুরুতর। আপনি কোনো চাকরকে ডেকে এক্ষুনি তাকে চিঠি লিখে জানিয়ে দিন যে অত্যন্ত জরুরি দরকারের জন্য আমরা আজ তার নিমন্ত্রণ রক্ষা করতে পারছি না। সুন্দরবাবু হাল ছেড়ে দিয়ে হতাশভাবে দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, বেশ, তাই হবে। মানিক বলল, হায় সুন্দরবাবু, হায় রে অদৃষ্ট! কোথায় রইল ভুড়ি ভোজন, চললুম কিনা শূন্য দরে অরণ্যে রোদন করতে। চিরদিন যেমন আসে ঠিক তেমনই ভাবেই আজও অমাবস্যার কালো রাত্রি এলো পৃথিবীর বুকে কৃষ্ণ যবনিকাপাত করে। রাত 12টার ঢের আগেই ঘুমিয়ে পড়ল রতনপুর গ্রাম। তার পথে পথিক এবং গৃহে গৃহস্থের কোনো সাড়াই আজ জেগে নেই। সম্প্রতি বিশেষ করে শনি মঙ্গলবারেই রাত নামার সঙ্গে সঙ্গে রতনপুরের চারিদিকে সঞ্চারিত হয়ে যায় কেমন একটা অপার্থিব থমথমে ভাব। সকলেই যেন প্রস্তুত হয়ে থাকে নতুন কোনো মারাত্মক দুর্ঘটনার জন্য। গ্রামান্তরের লোকেরা সন্ধ্যা দ্বীপের শিখা জ্বালাবার আগেই তাড়াতাড়ি গ্রাম থেকে বেরিয়ে পড়ে মাঠের ওপর দিয়ে হনহন করে এগিয়ে চলে এবং চলতে চলতে মাঝে মাঝেই সচমকে ত্রস্ত দৃষ্টিপাত করে যায় কুখ্যাত কালী মন্দিরের অভিশপ্ত অরণ্যের দিকে। যদিও মন্দিরের বিপদ কোনোদিন গ্রামের মধ্যে আবির্ভূত হয়নি, তবুও দোকানিরা সন্ধ্যের খানিক পরেই দোকানে ঝাঁপ ফেলে দিয়ে সেদিনের মতো ছুটি নিয়ে সরে পড়ে। পঞ্চানন তলায় প্রতিদিন বসত পরচর্চার এবং তাস দাবা পাশার মস্ত আসর। অনেক রাত পর্যন্ত সেখানে চলত খেলাধুলো, গল্পগুজব এবং হইচই। কিন্তু আজকাল রাত 9টার সময় দেখা যায় আসরের ভেতর আর জনপ্রাণী নেই। রাত জাগে কেবল গ্রামের ভেতরের কুকুরগুলো আর গ্রামের বাইরে শ্রীগালের দল। তারা মানুষের ভাষা বোঝে না, শনি মঙ্গলের গল্প তাই তারা জানতে পারেনি এবং তাই
থেকে থেকে বিকট স্বরে চিৎকার করে তারা বিদীর্ণ করে দেয় রাত্রির নিস্তব্ধতাকে। আর জেগে থাকে শূন্যে বাদুড় আর প্যাঁচার দল। কিন্তু রতনপুরের বাসিন্দারা জানে না গ্রামের বাইরে আজ এখানে রাত জাগছে তিনটি অপরিচিত মনুষ্য মূর্তি। মাঠের ঘোর অন্ধকারে গা ঢেকে তারা অগ্রসর হয়ে প্রবেশ করলেন কালী মন্দিরের পিছনকার অরণ্যের ঘোরতর অন্ধকারের মধ্যে। অরণ্যের মধ্যে সবই একাকার। অন্ধকার এবং অরণ্যের মধ্যে কোনো পার্থক্যই নেই। টর্চ না থাকলে সেই দুর্ভেদ্য তমিশ্রার প্রাচীর ভেদ করে এক পা অগ্রসর হবারও উপায় নেই। কোথাও মস্ত বাঁশগুলো পরস্পরের সঙ্গে জড়াজড়ি করে পথ আগলে দাঁড়িয়ে আছে, কোথাও বা একাধিক শতাব্দীর প্রাচীন সুবৃহৎ বটবৃক্ষ চারিদিকে শত শত ঝুড়ি নামিয়ে বিশাল অরণ্যের মধ্যে যেন আর একটা ক্ষুদ্রতর অরণ্য রচনা করেছে। কোথাও শত শত লতা অনেকগুলো গাছের নিচ থেকে ওপর পর্যন্ত এমন সুদৃঢ় জাল তৈরি করেছে যে অস্ত্রের দ্বারা তাদের ছিন্ন ভিন্ন না করলে পথ চলা অসম্ভব। কোথাও খাল, ডোবা বা নালা এবং কোথাও বা অরণ্যের নিম্নভূমি পরিণত হয়েছে জলাভূমিতে। সমস্ত স্থান জুড়ে যেখানে সেখানে দাঁড়িয়ে রয়েছে ঝুপসি কাঁটা ঝোপগুলো। কোনো রকম সাবধানতার দ্বারাই তাদের ঠেকিয়ে রাখা যায় না। হিংস্র জন্তুর মতো তারা ওত পেতে আছে, মানুষকে দংশন করে রক্তাক্ত করবেই। তার উপর সর্বত্রই বিরাজ করছে সেই একই রকম অন্ধকার। উপরে অন্ধকার, নিচে অন্ধকার, এপাশে ওপাশে, সামনে পেছনে যেদিকে তাকানো যায় যেন এক অনাদি অসীম অন্ধকারের রাজত্ব। এই অন্ধকার কি অরণ্যের, নাকি অরণ্যই অন্ধকারের? মিনিট 4-5 যেতে না যেতেই সুন্দরবাবু ধপাস করে মাটির ওপর বসে পড়ে বললেন, ভগবান আমাকে রক্ষা করুন, আমি আর এগোতে পারবো না। একেবারে যাচ্ছে তাই কাণ্ড। চেয়ে দেখো, চেয়ে দেখো, কাঁটার কামড়ে আমার পোশাক নয়, আমার গা পর্যন্ত ছিঁড়ে একেবারে ফালা ফালা হয়ে গেছে। তার উপরে গেছি রে। ওই বিকট চিৎকার করে এক লাফে সুন্দরবাবু দাঁড়িয়ে উঠে রীতিমতো যেন তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন। ও কি সুন্দরবাবু, অমন ধেই ধেই করে নাচছেন কেন? কিন্তু সুন্দরবাবু নাচ আর থামবার নাম নেই। জয়ন্তর মনে হলো সুন্দরবাবুর বোধহয় হঠাৎ মাথাটা গেছে। মানিকও প্রথমটায় বিস্ময় হতভম্ব হয়ে গিয়েছে। তারপর সে জোর করে সুন্দরবাবুর নাচ থামিয়ে দিতে গেল, কিন্তু সুন্দরবাবু থামলেন না। তারস্বরে চেঁচিয়ে উঠলেন, আরে কাঁকড়া বিছে, আমার ভুঁড়ির উপর মস্ত একটা কাঁকড়া বিছে উঠেছে। উড়ি বাবা, কাঁকড়া বিছে উঠেছে তো অত নাচছেন কেন? আরে আমি নাচছি না মূর্খ, আমি লাফাচ্ছি। লাফিয়ে ঝাঁকুনি মেরে বিছেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করছি। উড়ি বাবা, উড়ি বাবা। মানিক আবার সুন্দরবাবুর দেহের উপর টর্চের আলো ফেলে বলল, ও তাণ্ডব নৃত্যে পৃথিবীর মাটি টলে যায়, কাঁকড়া বিছে কি আপনার দেহের ওপর থাকতে পারে? ইচ্ছার বিরুদ্ধেও নৃত্য বন্ধ করে নিজের পোশাক ঝাড়তে ঝাড়তে সুন্দরবাবু বললেন, দেখছো তো জয়ন্ত, কেন যে আমি রাতে এই জঙ্গলে আসতে মানা করেছিলাম এখন বুঝতে পারছো কি? জয়ন্ত বিরক্ত কণ্ঠে বলল, আমি একটা বিষয় বুঝতে পারছি। আজ রাত্রে আমরা চুপি চুপি মন্দিরে যাব ভেবেছিলাম, কিন্তু আপনি এমন ভীষণ চিৎকার করেছেন যে 1 মাইলের ভিতরে সমস্ত প্রাণীর ঘুম বোধহয় এতক্ষণে ভেঙে গেছে। কি করব বলো ভায়া, বুনো কাঁকড়া বিছে কামড়ালে আমি কি আর বাঁচতুম? চেঁচাতে হয়েছে নিতান্ত প্রাণের দায়ে। এখন আমাদের সঙ্গে আসবেন না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দেবেন? চলো ভাই, চলো চলো, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। চলো চলো। সকলে আবার কোথাও মাথা হেঁট করে, কোথাও বা কাঁটা ঝোপকে পাশ কাটিয়ে, কোথাও বা রীতিমতো হামাগুড়ি দিয়ে এগিয়ে চলল মন্দিরের দিকে। সুন্দরবাবু কিছু দূর গিয়ে বললেন, উফ, জীবনে কখনো আমি এমন অন্ধকার দেখিনি। হঠাৎ
জয়ন্ত বলে উঠল, চুপ! সকলে নীরবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। খানিক পর শোনা গেল অন্ধকারের ভেতর খানিক তফাতেই একটা শব্দ হচ্ছে। তারপর গাছের ডালপালা নাড়া দিতে দিতে শব্দটা ক্রমেই দূরে চলে যেতে লাগলো। মানিক বলল, বোধ হচ্ছে কোনো একটা জীব এক গাছ থেকে আরেক গাছে লাফাতে লাফাতে চলে যাচ্ছে। বোধ হয় ওটা বাঁদর কি হনুমান হবে। আমাদের সারা পেয়েই সরে পড়ল। সুন্দরবাবু বুকে হাত দিয়ে বুকের ধুকপুকুনি থামাবার চেষ্টা করে বললেন, হনুমানই হোক আর বাদরই হোক, আমাতে আর আমি ছিলুম না। আমি ভেবেছিলুম মা কালীর সাঙ্গপাঙ্গদের কেউ বুঝি আমাদের আদর করতে আসছে। মানিক বলল, কিন্তু ওটা যে কি ঠিক করে তো বোঝা গেল না। এই বলেই সে নিজের হাতের জোরালো টর্চের আলো বনের ওপর নিক্ষেপ করল। বেশ খানিকটা তফাতে দেখা গেল একটা খুব বড় গাছের ডালপালায় জেগে আছে সন্দেহজনক চাঞ্চল্য, কিন্তু কোনো জীবের অস্তিত্ব কারোর নজরে পড়ল না। সুন্দরবাবু বললেন, কারুর কোনো চোর কি গাছে বসে বনের ভেতর পাহারা দিচ্ছিল? আমাদের সারা পেয়ে কি সে যথাস্থানে খবর দিতে গিয়েছে? কি মনে হয়? এখন আর ওসব আলোচনা করে কোনো লাভ নেই। কেউ যদি আমাদের সত্যি সত্যি দেখতে পেয়ে থাকে তাহলে আর উপায় কি? উপায় আছে বই কি। আমাদের এখন উচিত মানে মানে এখান থেকে সরে পড়া, নইলে শেষটায় আমাদেরও বিষাক্ত সূচের খোঁচা খেয়ে পটল তুলতে হবে। তিনি ভীত চোখে অন্ধকারের চারদিকে দৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন। তার দৃঢ় বিশ্বাস হলো জঙ্গলের চারিদিকেই তাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছে কতগুলো অমানসিক ছায়াচর। যে কোনো মুহূর্তে তারা আক্রমণ করবার জন্য রীতিমতো প্রস্তুত হয়ে আছে। অরণ্যের দিকে দিকে জ্বলছে, নিভছে, উপরে উঠছে, নিচে নামছে অসংখ্য জোনাকি। সুন্দরবাবুর মনে হলো ওরাও বিশ্বাসযোগ্য জীব নয়। ওরাও যেন অন্ধকারে আলো জেলে কোনো ভয়ঙ্করের সামনে ওদের তিনজনকে দেখিয়ে এবং ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। জয়ন্ত বলল, মানিক, তুমি বারবার টর্চ ছিল না। আত্মপ্রকাশ করবার জন্য আমাদের এই নৈশ অভিযান নয়। আমরা মন্দিরের পাশেই এসে পড়েছি বলে মনে হচ্ছে। বন এখানে আর ঘন নয়। ওই যে উপরের দিকে তাকিয়ে দেখো, অন্ধকারে ওখানে পাতলা। হ্যাঁ, ওই যে তারাগুলো ওখানে টিপটিপ করছে, ও হচ্ছে আকাশ। এই দিকটাতেও চেয়ে দেখো, নিশ্চয়ই ওটা কালী মন্দিরের ছায়া। আর জোরে কথা খাওয়া নয়, পা টিপে টিপে ধীরে ধীরে এগিয়ে চলো। চোখ কান সজাগ রাখো আর হাতে নাও রিভলভার। পায়ের তলাকার জমি এমন এবড়ো খেবড়ো যে পদে পদে হোঁচট খেয়ে পপাত ও ধরণীতলে হবার উপক্রম। তখন তিনজনে হাঁটু গেড়ে চতুষ্পদ জন্তুর মতো হামাগুড়ি দিয়ে অগ্রসর হতে লাগলেন। কিন্তু তাতেও কি নিস্তার আছে? সুন্দরবাবুর হাতে পটাশ করে বিঁধে গেল কাটার মতো কি একটা। তিনি প্রথমটায় ওটাকে বিষাক্ত সূচের খোঁচা মনে করে বিকট কণ্ঠে আর্তনাদ করে উঠতে উদ্যত হয়েই আবারও অনেক কষ্টে নিজেকে সামলে নিলেন। এখানটা মনে হচ্ছে মন্দিরের চাতাল। আগাছার জঙ্গল কোথাও বা ৩-৪ ফুট। তারই ভেতরে গা ঢাকা দিয়ে তিনজন খানিকক্ষণ চুপ করে বসে রইলেন। ঝিঁঝি পোকাদের অশ্রান্ত আর্তনাদ ছাড়া কোথাও আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। বাতাসও যেন নিঃশ্বাস বন্ধ করে স্তব্ধ হয়ে আছে। সেখানেও অন্ধকারের মধ্যে শত শত অগ্নিকণার ইঙ্গিতের মতন শূন্য দিয়ে ছোটাছুটি করছে পুঞ্জ পুঞ্জ জোনাকি। এখানকার ভাবটা হয়ে উঠেছে এমন অসাধারণ যে মানুষের পৃথিবীর সঙ্গে যেন এর কোনো কিছুই মেলে না। হঠাৎ জয়ন্তর পায়ের ওপর দিয়ে বিদ্যুৎ বেগে চলে গেল যেন একগাছা জীবন্ত মোটা দড়ি। তুষারের মতো কনকনে ঠান্ডা তার স্পর্শ। নিশ্চয়ই সাপ, কিন্তু জয়ন্ত কোনো রকম কোনো চাঞ্চল্য প্রকাশ করল না। স্থির হয়ে বসে রইল নির্বিকার। তারপরেই মন্দিরের অদূরেই জেগে উঠল শ্রীগালদের বহুকণ্ঠে আর্তনাদের মতো চিৎকার। এতক্ষণ যেখানটা ছিল মৃত্যুপুরীর মতো একটা নিস্তব্ধ অবস্থা, সেখানে আচম্বিতে উপরি উপরি এই শব্দের পর শব্দ তরঙ্গ অল্পক্ষণের জন্য যেন অন্ধকার তরঙ্গকে আলোড়িত এবং ধ্বনিত প্রতিধ্বনিত করে আবারও নীরব হয়ে গেল। সুন্দরবাবু চুপি চুপি কম্পিত স্বরে বললেন,
জয়ন্ত, ভায়া, জয়ন্ত, এবার আমার সত্যি ভয় করছে ভায়া। চুপ! মিনিট চারেক সকলে নিশ্চল এবং নিস্পন্দ হয়ে সেখানে বসে রইল। মাথার উপর কালো আকাশ অগন্তি তারকাচক্ষু বিস্ফারিত করে যেন এই তিনটি প্রাণীর দিকে তাকিয়ে আছে মৌন বিপুল বিস্ময়ে। মন্দির চূড়ার উপরকার অশ্বত্থ বটের ডালপালার ভেতরে নিদ্রিত বাতাস হঠাৎ একবার জেগে উঠে যেন ঘুমের ঘোরেই আর্তস্বরে কেঁদে উঠল একবার। মানিক হঠাৎ হাত বাড়িয়ে জয়ন্তর গা টিপল। সুন্দরবাবুও উৎকর্ণ হয়ে আরো একটু উঁচু হয়ে বসলেন। সেই তিমিরাবৃত গভীর নীরবতার মধ্যে শোনা যাচ্ছে আর একটা অভাবিত ধ্বনি। মরা ঝরা শুকনো পাতাদের ভেতর জীবন সঞ্চার করে ধীরে ধীরে এগিয়ে আসছে যেন অতি সাবধানী এক পায়ের শব্দ। তিনজন রুদ্ধশ্বাসে শুনল পদশব্দ ধীরে ধীরে এগিয়ে এসে চাতালের ঠিক মাঝখানে থেমে গেল। খানিকক্ষণ আর কিছু শোনা গেল না। যে এসেছে সে যেন চুপ করে দাঁড়িয়ে চারিদিকে সন্দিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করছে। শব্দটা যেখানে এসে থেমেছিল অনুমানে মনে হয় সেখানটা জয়ন্তদের কাছ থেকে 15-16 হাতের বেশি দূর হবে না। মাটির উপর আবার জাগল শুকনো পাতার মর্মধ্বনি। অন্ধকার ভেদ করে এই নিশাচর অতিথি আবারও ফিরে চলে যাচ্ছে, কিন্তু এবারে সে ধীরে ধীরে যাচ্ছে না। এবার সে ছুটছে রীতিমতো দ্রুত বেগে। সে যেন বুঝতে পারছে যে এখানে তার জন্য অপেক্ষা করে আছে কোনো গোপন বিপদ। জয়ন্ত হঠাৎ লাফ মেরে উঠে দাঁড়িয়ে তার টর্চের চাবি টিপল। তীব্র আলোক রেখার মধ্যেই ধরা পড়ল একখানা অদ্ভুত মুখ। পরক্ষণেই তিমির তরঙ্গের মধ্যে হারিয়ে গেল সেই অপার্থিব মুখখানা। সুন্দরবাবু শিউরে উঠে বললেন, ওকে ওকে কে কি কি জয়ন্ত, জয়ন্ত তুমি ওর মুখখানা দেখলে? দেখেছি, আর দেখেছি ওর হাতের লম্বা লাঠি গাছা। ও কার মুখ জয়ন্ত? ও কার মুখ? ও মুখ তো মানুষের মুখ নয়। জয়ন্ত সহজভাবেই বলল, ওর মুখ মানুষেরই হোক বা অমানুষেরই, তাতে কিছু এসে যায় না। কিন্তু আমাদের ভয়ে ওই মুখের অধিকারী যে পলায়ন করেছেন, এইটাই হচ্ছে ভাববার বিষয়। আজ আমাদের পণ্ডশ্রম হলো। এই অন্ধকার রাজ্যে ওকে আর খুঁজে পাওয়া অসম্ভব। সুন্দরবাবু কাতর স্বরে বললেন, জীবনে আমি ওরকম অসম্ভব মুখ আর কখনো দেখতে চাই না। আমি এখান থেকে এখন পালাতে চাই আমি। শেষ হলো আমাদের আজকের গল্প শনি মঙ্গলের রহস্যর প্রথম পর্ব। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহপরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। গল্পের কথক সুরেন, আলী এবং সুন্দরবাবুর চরিত্রে আমি শীর্ষেন্দু, জয়ন্ত এবং মধুর চরিত্রে শুভদীপ, মানিকের চরিত্রে প্রভাকর, মহেন্দ্রবাবুর চরিত্রে স্নেহাদ্রি এবং দারোগা কৈলাসবাবুর চরিত্রে স্বাগতা। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি বং স্টোরি সার্কেল অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথ এবং লেজি নারেটর অডিও বুক চ্যানেল থেকে প্রভাকর কুণ্ডুকে। ওদের বিশেষ ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব শনি মঙ্গলের রহস্যের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।